সুন্দরী বউয়ের জন্য ৩,০০০ টাকায় কেনা তাজমহলটা রিকশার ঝাঁকিতে রাস্তায় পড়ে যখন ভেঙে যায়, তখন আর নিজের রাগকে কন্ট্রোল করতে পারিনি। রিকশা থেকে নেমেই, এই রিকশা দেখে চালাতে পারিস না বলেই লোকটার গালে একটা চড় মারি। গামছাটা মুখ থেকে খুলে পড়ে যায়। থাপ্পড়টা এতই জোর ছিল, ফর্সা গালে ৫ আঙুলের ছাপ বসে গেল লাল হয়ে। গাছের গোড়া কাটলে যেমন গাছটা পড়ে যায়, তেমন করে আমি লোকটার পায়ে পড়ে গেলাম। লোকটা যে আর কেউ নয়, আমার জন্মদাতা পিতা। এই কি করলাম আমি? স্যার কি করছেন? লোকে দেখবে তো। আপনি কত বড় অফিসার। স্যার সরি, আমারই ভুল হয়েছে। গাড়ি না দেখে ভাঙা দিয়ে নিয়ে গেছি। বাবা, আমাকে ক্ষমা করে দাও। স্যার আপনি ভুল করছেন, আমার তো কোনো ছেলে নেই, আমি আটখোরা স্যার। বাবার পায়ে ধরে কাঁদছি আর ভাবছি রাস্তায় বাবাকে কত কিছুই না বললাম, তবুও একটা কথা বললো না। আজকে নাইট কোচ গাড়ি করে আসতে রাত 2টো বেজে যায়। আশেপাশে কোনো অটো সিএনজি দেখা যাচ্ছে না। আমার কাছে একজন মধ্যবয়স্ক রিক্সাওয়ালাকে দেখতে পেলাম। ডাক দিলাম, এই রিক্সা যাবে? রিক্সায় উঠে বয়স্ক লোকটার ঘাড়ে থাপ্পড় দিয়ে বললাম, কি রে চাচা, বিয়ে কয়টা করেছেন? এই বয়সে রিক্সা চালান লাগে? বউয়ের জন্য সোনো পাউডার কিনতে কি রাত 2টোর সময়ও গাড়ি চালাতে হয়? মুখে গামছা পেঁচিয়ে লোকটি নীরবে রিক্সা চালিয়ে যাচ্ছে। আমার কথার কোনো রেসপন্স দিচ্ছে না। মন যাচ্ছে রিক্সা থেকে নেমে পড়ি। বারবার কথা, মানে আমার স্ত্রী ফোন দিচ্ছে। আমার জানেমানটা জানি কত টেনশনে আছে। আগে জানলে উঠতামই না। বুইডা ছাড়া আর একটা রিক্সাওয়ালাকেও পেলাম না। এর চেয়ে হেঁটে গেলে বাসায় আগে যেতে পারতাম। হঠাৎ মাঝ রাস্তায় রিক্সা থামিয়ে দিল। এই চাচা, কি হলো, যাবেন না? লোকটা একটু থেমে আবারও যাচ্ছে। বুঝি না কেন যে শহরে এসব বয়স্ক লোক রিক্সা চালায়, এদের কি ছেলেপিলে নেই? এদিকে 20 মিনিটের রাস্তা পুরো 1 ঘন্টায় আসলাম। বাসার সামনে আসতেই একটা ভাঙার ওপর দিয়ে রিক্সার চাকা উঠিয়ে দেয়। রিক্সার ঠেক্কানে হাত থেকে কথার জন্য কেনা তাজমহলটা রাস্তায় পড়ে যায়। এখনো বাবার 2টো পা ঝাপটে দৌড়ে আছি। আপনি পা ছাড়েন, আমার বাসায় যেতে হবে। বুড়িটা হয়তো এখনো অপেক্ষায় আছে। বাবা, তুমি ক্ষমা না করলে কিন্তু আমি পা ছাড়বই না। বাবা, আমাকে ক্ষমা করে দাও। ও বাবা, ছোটবেলায় কত অপরাধ করতাম। তুমি 2 গালে চুমু দিয়ে বলতে, দুষ্টু ছেলে, লোকে বাজে বলবে এমন কাজ করিস না কখনো। ও বাবা, আমি অমার্জনীয় অপরাধ করে ফেলেছি, ক্ষমা করবে না আমায়? কি বলছিস বাজান? তুই যখন পায়ে পড়েছিস তখনই ক্ষমা করে দিয়েছি। বাবা আমাকে পা থেকে তুলে নিলেন। বাবার চোখে পানি। পানি মুছার ব্যর্থ চেষ্টা করছি। অপরাধীর মতন মাথা নিচু করে বাবাকে বললাম, বাবা, তুমি কেন এত রাতে রিক্সা চালাতে এসেছো? বাবা কোনো কথা বলছে না, মূর্তির মতন দাঁড়িয়ে আছে। চোখ থেকে টপ টপ করে পানি ছাড়ছে। বাবা বলো, বলো প্লিজ। বাজান, তুই যাকে মা না বলে ডাকতিস অন্ধ মহিলা বলে। হ্যাঁ, আমি আমার মাকে সত্যিই অন্ধ মহিলা বলে ডাকতাম, কারণ মায়ের এক চোখ কানা ছিল। সেজন্য বন্ধুরা আমাকে রাগাতো আর বাসায় এসে রাগ দেখাতাম। সে 3 দিন ধরে জ্বরে ভুগছে। টাকার অভাবে ওষুধ কিনে দিতে পারছি না, ঘরে খাবার নেই। তোর অন্ধ মাটা তার জন্য যেন আপেল আর বেদানা নিয়ে যায় তাই চেয়েছে। তাই ভাবলাম যদি দিনের বেলা রিক্সা নিয়ে বের হই, তাহলে সবাই বলবে রাজ মস্তর বড় অফিসার আর তার বাবা রিক্সা চালায়। তোকে ছোট করতে চাইনি বাবা, তাই পাশের গ্যারেজ থেকে রিক্সা ভাড়া করে রাতে বের হয়েছি, মুখে গামছা বেঁধে। বাবার কথা শুনে বুকটা ফেটে যাচ্ছে। বুকের ভিতরটা চিনচিন ব্যথা করছে। বাবা আমাকে রেখে চলে যাচ্ছে। বাবা, আমিও যাব তোমার সাথে, নেবে না আমাকে? বাজান, তুই আসলে বৌমা তোকে ছেড়ে চলে যাবে। আর তুই তোর মায়ের সামনে যাস না, তোর মা তোকে দেখে অনেক কষ্ট পাবে। বাবাকে অনেক অনুরোধ করা সত্ত্বেও সাথে নিল না। বাবা চলেই যাচ্ছে। পকেট থেকে মানিব্যাগ বের করে দেখি 7,000 টাকা আছে। সবগুলো টাকা বাবার হাতে ধরিয়ে দিতেই বাবা সাপ দেখার মতন ভয় পেয়ে সরে গেল। তোর পাপের টাকা আমায় দিসনি বাবা, তোর মায়ের জন্য দোয়া করিস, তাতেই খুশি হব। বাবা, এই 100 টাকা রাখো, গাড়ি ভাড়াটা অন্তত নাও। তুমি তো তোমার ছেলের টাকা নিচ্ছ না, নিচ্ছ তোমার প্রাপ্য মজুরি। বাবা আমার কথা শুনে কান্না করে দিয়ে বলল,
বাজান জানিস, ছোটবেলায় তুই যখন নদীর ওপারে পড়তে যেতিস তখন তোকে কাঁধে করে স্কুলে দিয়ে আসতাম। প্রতিদিন এই কাঁধে করে নদী পার করে স্কুলে দিয়ে আসতাম, আবার নিয়ে আসতাম। পারবি কি বাজান সেই টাকা দিতে? যদি সেই টাকা দিতে চাস তাহলে দে টাকা। বাবার কথা শুনে দম বন্ধ হয়ে আসছে। চোখের পানি ছেড়ে দিয়ে মানিব্যাগটা পকেটে রেখে দিলাম। বাজান বাসায় যা, বৌমা আবার রাগ করবে। বাবা কথাটা বলে রিক্সা চালিয়ে চলে যাচ্ছে। বাবার দেওয়া রিক্সার প্রতিটা প্যাটেল যেন আমার কলিজা ফোঁড় করে চলে যাচ্ছে। বাসায় এসে দেখি কথা এখনো ফেসবুকিং করছে। আমি ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। কথা আমার বুকে মাথা রেখে বলল, তোমার কি মন খারাপ? জানো কাল আমার জন্মদিন। আর হ্যাঁ, বাবা বলেছে তোমায় বলতে, কাল জন্মদিনের অনুষ্ঠানে বাবা তোমাকে তার ছেলে হিসাবে পরিচয় করিয়ে দেবে। তোমাকে বাবা কত ভালোবাসে। তোমার অন্ধ মা তো একদিন আমাদের মান সম্মান প্রায় ডোবাই দিয়ে গিয়েছিল। আচ্ছা তুমি এখন ঘুমাও। কথা পাশ ফিরে শুয়ে পড়ল। আমার আর ঘুম আসছে না। বাইকটা নিয়ে রওনা দিলাম। আমাদের বাসার কাছে যেতেই বাবাকে দেখতে পেলাম। বাবা হেঁটে যাচ্ছে। আমি বাইকটা দাঁড় করিয়ে বাবার পিছু নিলাম। বাবা ভাঙা ঘরটার কাছে গিয়েই ডাক দিল, ওগো রাজের মা, ঘুমিয়ে পড়েছ নাকি? তুমি না আপেল আর বেদানা খেতে চেয়েছিলে? জানো তোমার ছেলেকে বলতেই আপেল আর বেদানা কিনে এনে দিয়েছে। কথা বলতে বলতে ঘরের ভেতরে গেল। আমি দরজার কাছে গিয়ে দাঁড়ালাম। বাবার হাতে আপেল আর বেদানা। আপেল আর বেদানাগুলো নিয়ে মার কাছে গিয়ে বলল, ওগো ঘুমিয়ে গিয়েছো? এই দেখো তোমার ছেলে তোমার জন্য আপেল পাঠিয়েছে, ওষুধ কিনে দিয়েছে। কই গো ওঠো। বাবার কথাগুলো শুনে বুকটা কেঁপে উঠেছে। এতটা কষ্ট দেওয়ার পরও বাবা আমাকে কোনো দোষ দিচ্ছে না। হঠাৎ বাবা চিৎকার দিয়ে উঠল, তুমি না ফুলশয্যার রাতে আমায় কথা দিয়েছিলে আমায় কখনো একা করে চলে যাবে না, তবে আজ কেন চলে গেলে? এই দেখো তোমার জন্য আপেল নিয়ে এসেছি, তুমি খাবে না আর আমার সাথে অভিমান করবে না? তুমি না নীল শাড়ি পছন্দ করো রাজের মা? তুমি না বলেছিলে আমি নীল শাড়ি পরবো আর তুমি পরবে নীল পাঞ্জাবি? তোমাকে নীল শাড়ি এনে দেব, কথা বলো আমার সাথে। মাকে বুকের সাথে জড়িয়ে ধরে কাঁদছে বাবা। কথা বলো না তুমি। তুমি না বলেছিলে দেখো রাজের বাবা, আমাদের রাজ মস্ত বড় অফিসার হবে, রাজ আমার চোখের অপারেশন করে দেবে আর আমাদের অভাব থাকবে না। কথা বলো, আমি তোমায় ছাড়া কিভাবে বাঁচবো? চলে যখন যাবেই তবে আমায় কেন নিলে না? বাবা ছোট্ট বাচ্চার মতন ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। মা আর পৃথিবীতে নেই। আমার পা দুটো অবশ হয়ে যাচ্ছে। আমি ঘরের ভিতরে যেতে পারছি না। আমি মনে হয় পৃথিবীর সবচেয়ে অভাগা সন্তান, যার মা ছেলের এত টাকা সত্ত্বেও চিকিৎসার জন্য মারা যায়। বুকটা ফেটে যাচ্ছে। কলিজাটা মনে হয় কেউ ছিঁড়ে ফেলছে। দৌড়ে গিয়ে যখনই মায়ের পা ধরতে যাব তখনই বাবা বলল, খবরদার ওই পাপে হাতে আমার হাজেরাকে ছুঁবি না। তোর মতন ছেলের জন্য আজ তোর মা মারা গিয়েছে। আর তোর যে মাকে সারা জীবন কানিমা বলতিস, যাকে বন্ধুদের সামনে মা বলে পরিচয় দিতিস না, অন্ধ বলে অবজ্ঞা করতিস, তুই কি জানিস তোর মা সম্পূর্ণ ভালো ছিল? অন্ধ হয়েছে তোর জন্য। আজ আমাকে বলতেই হবে। ছোটবেলা যখন তোর 3 বছর বয়স, খেলতে গিয়ে তোর এক চোখ নষ্ট হয়ে যায়, তখন তোর বোকা মাটাই তোর জন্য চোখ দান করে। জানিস তোর মা তোর জন্য কত কষ্ট করেছে? না খেয়ে থাকতাম তোর মা আর আমি, যাতে করে একবেলার খাওয়ার টাকাটা বেঁচে যায়। মানুষ যখন পাশের বাসায় মাছ মাংস রান্না করত, তার ঘ্রাণ নাকে আসলে বলতো, রাজের বাবা, একদিন আমাদের রাজও মস্ত বড় অফিসার হবে। তখন রাজকে বলবো মাংস কিনে আনতে, পেট পুড়ে খাবো তখন। ধৈর্য ধরো রাজের বাবা, আমাদের রাজ এখন দেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়ে পড়ে। আর জানো, আমি না আবার চোখে দেখতে পাবো। রাজ ঠিকই আমার চিকিৎসা করাবে। যখন জানতে পারবে আমার এক চোখ অন্ধ তার জন্য হয়েছে। কি হলো, কাঁদছো কেন? দেখো ঠিক রাজ আমাদের সুখী করবে। আমাকে রাজ আর অন্ধ মহিলা বলে ডাকবে না, আমাকে মা বলে ডাকবে। জানো সেদিন আমি যে কি খুশি হব। বাবার কথাগুলো শুনে চিৎকার দিয়ে কান্না আসছে। সৃষ্টিকর্তা পৃথিবীর মা বাবাদের তুমি কি এমন মাটি দিয়ে তৈরি করেছো, যার জন্য এতটা কষ্ট দিলেও কষ্ট বুকে চেপে সন্তানের মঙ্গল চায়?
কলিজাটা মার জন্য ফেটে যাচ্ছে। জীবনে খেয়াল আসে না মাকে কানে ছাড়া আর কোনোদিন কি ডাক দিয়েছি। আজ চিৎকার দিয়ে বলতে ইচ্ছে করছে, মা, ও মা, কথা বলো তুমি। দেখো, আমি তোমায় মা বলে ডাকছি। মা গো, ও মা, ক্ষমা করে দাও না আমায়। এদিকে মায়ের মাথাটা বুকে নিয়ে বাবা ছোট্ট বাচ্চার মতন ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। আমি গিয়ে মায়ের পা দুটি স্পর্শ করার আগেই বাবা বলল, খবরদার, তোর পাপী হাত আমার স্ত্রীর শরীরে লাগাবি না। তোর জন্য আজ আমার স্ত্রী দুনিয়া থেকে চলে গেছে। কথাটা বলে বাবা আর কোনো কথা বলছে না, মাটিতে শুয়ে পড়লো বুকটা ধরে। তাড়াতাড়ি ডাক্তারকে ফোন করলাম। ডাক্তার এসে বলল, বাবা আর কোনো দিন কথা বলবে না। আমি একটা গগন বিদায়ী চিৎকার দিয়ে মাটিতে পড়ে যাই। দুই হাতে বাবা মাকে জড়িয়ে ধরে বলতে লাগি, ও বাবা, কথা বলো। মা তোমাদের রাজকে আর কোলে নেবে না? আমি তোমাদের খোকা রাজ হয়েই থাকতে চাই। মহল্লায় সবাই সান্ত্বনা দিচ্ছে, কিভাবে নিজেকে সান্ত্বনা দেব? আমার জন্যই আজ বাবা মা দুনিয়া ছেড়ে চলে গেল। যদি মানুষকে বুকটা চিরে দেখাতে পারতাম, তাহলে মানুষ দেখতে পারতো হয়তো আমার কলিজাটা হারিয়ে গেছে, কেউ ছিঁড়ে নিয়ে গেছে আমার কলিজাটা। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। কথাকে ফোন দিলাম। ফোনটা দুবার রিং হতেই ফোনটা অফ করে দিল। আর ফোন না দিয়ে ফোনটা এক আছাড় মেরে ভেঙে দিলাম। বাবার লাশটা কাঁধে করে নিয়ে যাচ্ছি গ্রামের বন্ধুদের সাথে। ছোটবেলায় বাবা যেভাবে কাঁধে করে নিয়ে নদী পার করে দিত, ঠিক সেভাবেই নিয়ে যাচ্ছি। শ্বশুর বাড়িতে 3 দিন পরে যাই। গিয়ে দেখি কথা গাল ফুলিয়ে বসে আছে। তুমি কই ছিলে? তুমি জানতে না আমার জন্মদিন ছিল? আমি তোমার কাছে এতটাই গুরুত্বহীন? না, তুমি আমার কাছে গুরুত্বহীন নও। 3 দিন আগে বাবা মা দুজনেই মারা গিয়েছে। আমার কথা শুনে আমার শ্বশুর বললেন, বাবা মা কারো চিরদিন বেঁচে থাকে না, ওসব ভেবে মন খারাপ করো না। কথা কিছু বলল না, চুপচাপ ড্রয়িং রুমে চলে গেল। রাতে শুয়ে আছি, হঠাৎ কথার গলায় একটা হীরের নেকলেস দেখলাম। এভাবে তাকিয়ে আছো কেন? তোমার গলার নেকলেসটা খুব সুন্দর। ও আচ্ছা, জানো এটা কে দিয়েছে? এটা সজীব দিয়েছে। তোমার কাছে মূল্যহীন হয়ে থাকতে পারি, কিন্তু সজীবের কাছে নয়। তুমি তো জানো আমার বাবা মা মারা গিয়েছে। ভালোই হয়েছে, এখন আর ভয় পাইতে হবে না, সম্মান বেঁচে গেছে। কথার দিকে এক নজর তাকালাম। এটা সেই কথা যাকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম। হঠাৎ কথার ফোনে কে যেন ফোন করলো। কিছু আপত্তিজনক কথাও শুনলাম, যা স্বামী স্ত্রীর মাঝে অনেকটাই হয়। আমি উঠে কথার হাত থেকে ফোনটা নিয়ে দেখি সজীব নামের নাম্বার থেকে কল এসছে। ফোনের ওপাশ থেকে বলছে, কাল হোটেলে মিট করবি? আমি কথাগুলো শুনে ফোনটা ভেঙে ফেলি। এত বড় সাহস, আমার হাত থেকে ফোন নিয়ে ভেঙে ফেললি? হ্যাঁ, ভেঙে ফেলেছি। তুমি ভুলে যেও না তুমি আমার স্ত্রী। তুই কি জানতিস সজীবের সাথে আমার বিয়ে ঠিক ছিল? তার বাবার জন্য বিয়েটা ভেঙে যায়। এখন আঙ্কেল ভুল বুঝতে পেরেছে। আমি আর সজীব ঠিক করেছি বিয়ে করব। তাই তুই আমাকে ডিভোর্স দিবি। আমি আগে হয়তো কথাটা শুনলে কষ্ট পেতাম, কিন্তু আজ কোনো কষ্ট পাচ্ছি না, কারণ আমাকে যারা ভালোবাসতো তারাই তো চলে গিয়েছে। আমি ডিভোর্সের অ্যাপ্লাই করে বাবা মায়ের বাড়িতে এসে পড়ি। প্রতি রাত বাবা মায়ের স্মৃতি আঁকলে পাশে বসে ছোট বাচ্চার মতন কাঁদি। এদিকে প্রায় 6 মাস পরে কথার সাথে ডিভোর্স হয়ে যায়। কয়েকদিন পর রাতে যখন কান্না করি, তখন মাথাটা প্রচণ্ড ব্যথা করে, চোখগুলো বন্ধ হয়ে আসে। তারপর যখন চোখ খুলি, তখন নিজেকে হাসপাতালে দেখতে পাই। পরে আমার সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড নাজমুল বলে আমি নাকি সেন্সলেস হয়ে পড়েছিলাম। তারপর সে হসপিটালে নিয়ে আসে। পরদিন ডাক্তার মাথার সিটি স্ক্যান করে রিপোর্ট দেয় আমার নাকি ব্রেন টিউমার, বড়জোর মাসখানেক বাঁচব। রিপোর্টটা দেখে নিজের অজান্তেই হেসে দিলাম। চোখ বন্ধ করে বাবা মাকে ডেকে বললাম, মা, তোমাদের বুকে আসছি, আমায় বুকে নেবে না? হাসপাতালের বেডে শুয়ে শুয়ে যখন মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছিলাম, তখন খবর পাই কথা আর সজীব বিয়ে করেছে। মনে মনে নিজেকে খুব অভাগা মনে হচ্ছে। বাবা মাকে রেখে আমি মরীচিকার পিছনে ছুটেছিলাম। আজ মা বাবার স্নেহ, মমতা, ভালোবাসাগুলো উঁকি দিচ্ছে। আমি নাকি 3 দিন সেন্সলেস ছিলাম। এদিকে মাথায় খুব পেন করছে, মনে হচ্ছে আমার সময় শেষ। মা বাবাকে খুব দেখতে ইচ্ছে করছে, তাদের চেহারাটা চোখের সামনে ভেসে উঠছে। কাছেই ছিল উজ্জ্বল ভাই। আমি তাকে বললাম, ভাইয়া, আমি তো মরেই যাব। আমার মায়ের মতন অন্ধ কোনো মায়ের জন্য চোখ দুটি দান করে দিয়ে যেতে চাই।
উজ্জ্বল ভাই ডাক্তারের সাথে কথা বলে সব ম্যানেজ করলো। সন্ধ্যা 6টা, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, চোখ দুটি মিলতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। মৃত্যু যন্ত্রণা যে এতটা ভয়াবহ আগে জানতাম না। মনে হচ্ছে বুকের ওপর কেউ পাথর চাপিয়ে দিয়েছে। হঠাৎ নাজমুল দৌড়ে এসে বলল, দোস্ত, তোর সাথে বেইমানির শাস্তি সৃষ্টিকর্তা কথাকে দিয়েছে। কথার স্বামী মিস্টার সজীব বিদেশ থেকে ভাইরাস শরীরে বয়ে নিয়ে আসে, আর এখন বিয়ের পর সেই ভাইরাস কথার শরীরেও প্রবেশ করেছে। দেখছিস দোস্ত, ওপরওয়ালার বিচার বড় বিচার, পাপের ফল ভোগ করতেই হলো। আমি বালিশের নিচ থেকে কয়েক পৃষ্ঠার একটা চিরকুট নাজমুলের হাতে দিয়ে হারিয়ে গেলাম কালের গর্ভে। এই দোস্ত, কথা বল, কি হলো, কথা বল। ডাক্তার এসে দেখে বলল, সে আর ফিরবে না। নাজমুল চিঠিটা বের করে পড়তে লাগলো। চিরকুটের লেখাগুলো পড়ে চোখের পানি ধরে রাখতে পারছে না নাজমুল। চিঠির শেষ দুটি লাইন ছিল এমন: তোমরা কেউ তাদের কষ্ট দিও না, যে দুজন মানুষ তোমাদের না দেখে ভালোবাসে, যাদের জন্য সুন্দর পৃথিবীর আলো দেখতে পারো। পৃথিবীতে মা বাবার ভালোবাসাই নিঃস্বার্থ ভালোবাসা। পরিশেষে আমি যেন বাবা মার পাশেই জায়গা পাই। ইতি অভাগা এক সন্তান। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।